নলি চলে গেল। পেছনে ব্যর্থ প্রেমিকের মতো পড়ে থাকা সরোজ উত্তপ্ত দাবানলের মতো ফুঁসে উঠল যেন। সে যদি পারত এই পড়ালেখা আবিষ্কার করা লোকটিকে কবর থেকে উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটা গুলি মেরে দিত। ফাজিল লোক, দুনিয়াতে আজব জিনিসের অভাব ছিল, তার এই পড়ালেখারই আবিষ্কার করতে হবে? আশ্চর্য। কচ্ছপের গতিতে চলতে থাকা সময়টাতে বড্ড আলসেমি লাগছে অটবির। তৃষ্ণানের ঘরে নতুন করে ঘুরে দেখার কিছু নেই, তবে বুকশেলফের বইগুলো থেকে একটা বই নিয়ে সময় কাটানো যায় অবশ্য। কিন্তু তৃষ্ণান আগের বার যা কাণ্ড ঘটিয়েছিল তা থেকে ওই ইচ্ছেটাও শক্ত করে জন্মাচ্ছে না। ঘুমন্ত তৃষ্ণানকে আরও একবার দেখে ঘর থেকে বেরিয়ে পড়ল অটবি। পুরাতন হলেও বাড়িটাতে একটা রাজকীয় ভাবসাব আছে। এক একটা জিনিস এত মানানসই যেন এই বাড়িটাকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে সব। অটবি ধীর পায়ে টেবিলের ওপাশে টাঙানো তৃষ্ণানের পারিবারিক ফ্রেমটার দিকে এগোলো। প্রথমেই দৃষ্টি ছুটল তৃষ্ণানের মায়ের পানে। তাকে কাছ থেকে আরো বেশি সুন্দর দেখায়। গায়ের ফর্সা রংটা সাদা বাতির মতো জ্বলজ্বলে। নীল চোখের মণিটা যেন ফ্রেম থেকে বেরিয়ে এসে দেখছে অটবিকে। এত নিখুঁত স্পষ্ট। তৃষ্ণানের বাবাও যদিও কম নন, অটবি হলফ করে বলতে পারে ওই সময়কার শত শত রমণীর রাতের ঘুম কেড়ে নেওয়া স্বপ্নপুরুষ তিনি। মা বাবা এত সুন্দর বিধায় তনয়া আর তৃষ্ণানও তাই বোধ হয় এমন সৌন্দর্যের পূজারী হয়েছে। দুজনই যেন চাঁদের দুটো টুকরো। কোমল গোলাপের মতো ফুটে থাকা তৃষ্ণানের মুখখানা একটু করে ছুঁয়ে দেখলো অটবি, আলতো করেই। কিন্তু আকস্মাৎ কি যে হলো, ছবির ফ্রেমটা যেন কেঁপে উঠল। একেবারে আলাদিনের চেরাগের মতো ডান দিকে সরে ছোট্ট লকারের মতো কি যেন বেরিয়ে এলো। পুরনো দিনের লকার, তালা নেই। অনেকটা কৌতূহল নিয়েই লকারটা খুলল অটবি। সোনালি রঙের রিং বক্স মধ্যিখানে পড়ে আছে। বক্সটা ঢাকনা নেই। ময়লা টিস্যুর ওপর চকচকে একটা চাবি শোয়ানো। অটবি চাবিটা ধরতে নেবে পূর্বেই সদর দরজা খোলার আওয়াজ হলো হঠাৎ। সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মতো কেঁপে উঠল অটবি। দিক বেদিক শূন্য হয়ে ধাপ করে লকারটা লাগিয়ে দিল। ছবির ফ্রেমটা টেনে ওপাশে নিতে নিতেই সরোজের কণ্ঠ শোনা গেল। আরে অটবি আপু যে কখন আসলা? ওখানে ফ্রেম ধরে কি করতেছো? ততক্ষণে ফ্রেম ছেড়ে সরে দাঁড়িয়েছে অটবি। ইতিমধ্যে কপালে ঘাম ছেড়ে দিয়েছে। শুষ্ক ঢোক গিলে সে উত্তর দিল, দেখছিলাম ছবিটা। সরোজ দাঁত বের করে হাসলো। হি হি শব্দ হলো ওতে। বলল, তুমি এনে আসলেই ছবিটার দিকে তাকা থাকো। এত ভালো লাগে তোমার ছবিটা। তিস্তান বাইরে কও তোমার ছবিটা যেন দিয়ে দেয়। একটু থেমে রান্নাঘরে এক পলক উকি দিল সরোজ, তারপর আবার শুধালো। অটবির দৃষ্টি এলোমেলো। ঘুমাচ্ছে। তনয়া দৌড়ে আসলো তক্ষুনি। অটবিকে এতদিন পর দেখে তার যেন খুশির অন্ত নেই। অটবির হাত দুটো মুঠোয় পুড়ে দুলিয়ে দুলিয়ে আবদার করলো, অটবি আপু আমার সাথে খেলবে? তনয়ার মিষ্টি মুখ পানে চেয়ে অটবি হাসলো ঠিক, কিন্তু তার ভেতরকার পরিস্থিতি এখনো সেই ছবির ফ্রেমের ভেতরেই আটকে আছে। অচেনা চাবিটা নিয়েও খুব চাপাচাপি করছে মস্তিষ্ক। আর কত রহস্য লুকিয়ে আছে এই বাড়িটায়। কেমন রহস্য লুকিয়ে আছে? বাজে নাকি খুব বাজে? তৃষ্ণানের ঘুম ভাঙলো আর একটু পরই। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে হাজির হলো তনয়ার ঘরে। অটবি তখন তনয়ার সাথেই খেলছিল। তনয়ার ছবি আঁকার হাত মারাত্মক। এত সুন্দর আঁকে মেয়েটা। সে বসে বসে এক একটা ছবি মুগ্ধ নয়নে দেখছিল। তৃষ্ণান এসে পাশে দাঁড়াতেই মুখ উঁচিয়ে তাকালো। মাত্র ঘুম থেকে ওঠা মুখ, ক্ষীণ তৈলাক্ত ভাবটুকু বাতির আলোয় চিকচিক করছে। চোখ আর ঠোঁট কিঞ্চিত ফোলা, ঝাঁকড়া চুলগুলো এলোমেলো, কপাল ঢেকে রেখেছে। পরনের শার্টটাও বাজে ভাবে কুচকানো। অটবি তৃষ্ণানের সরু চোখের দিকে চেয়েই জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছে? তৃষ্ণানের এক বাক্যে উত্তর, হ্যাঁ। অটবি উঠে দাঁড়ালো এবার। তনয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল,
আমি আজকে আসি, তাহলে পরে তোমার সাথে খেলবো। আমি সাথে যাচ্ছি, চলো। পাশ থেকে বলে উঠল তৃষ্তান, কিন্তু অটবি রাজি হলো না। যেতে পারবো আমি, শুধু শুধু কষ্ট করতে হবে না। আমি বলেছি কষ্ট হবে? তৃষ্তানের দৃঢ় কণ্ঠস্বর। আমি যখন যেতে পারবো তখন আপনার শুধু শুধু যাওয়ার দরকার কি? আমি তোমাকে একা ছাড়বো কেন? অটবি থমকালো, চোখ ঝাপটালো বার কয়েক। কথাটা হজম করতে মিনিট খানেক সময় নিয়ে বলল, আমি বাসায় যাব না, এখন স্কুলে যাব। একটু পর নলিদের স্কুল ছুটি হবে। তো তো মানে স্কুলে আপনার কাজ কি? বলতে বলতে তৃষ্তানের দিকে তাকালো অটবি। লোকটা ভ্রু কুঁচকে রেখেছে, চোখে মুখে নিখাদ বিরক্তি। অটবি বুঝতে পারছে না লোকটার আজ হলো কি, কথায় কথায় এত তর্ক করছে কেন। তৃষ্তান সেই নিখাদ বিরক্তি নিয়েই প্রশ্ন ছুড়ল, তুমি আমার সাথে যাবে না? না। সত্যি যাবে না? না বলেছি তো। তৃষ্তান তপ্ত একটা শ্বাস ফেলল, মেঝের দিকে একবার চেয়ে অটবির দিকে তাকালো, আবার কেমন কেমন করে যেন বলল, তুমি কিন্তু তোমার বরের অবাধ্য হচ্ছ অটবি। হক চকালো অটবি। কি? তোমাকে কিন্তু আমি সবসময় শাড়ি পরিয়ে রাখবো। কি আবল তাবল বকছেন? তোমাকে কিন্তু আমি বেঁধে রাখবো অটবি। আশ্চর্য তৃষ্তান, তনয়াকে দেখছেন না আপনি? তনয়ার দিকে তাকিয়ে কথাটা বলল অটবি। সে হাঁ করে তার ভাইকে একবার, তারপর অটবিকে একবার দেখে চলেছে, অথচ তৃষ্তানের সেদিকে খেয়াল ধ্যান কিছুই নেই। সে নির্বিকার কণ্ঠে আবারও শুধালো, তুমি আমার সাথে যাবে না? না। আমি কিন্তু তোমাকে এখন কোলে নিব অটবি। তৃষ্তান। তোমাকে কিন্তু। অটবি আর বলতে দিল না। হাত টেনে ঘরের বাইরে যাওয়ার সময় খেয়াল হলো দরজায় হেলান দিয়ে সরোজ নিঃশব্দে পেট জড়িয়ে হাসছে। ব্যাপারটায় খুব লজ্জা পেল অটবি, নিচু গলায় তৃষ্তানকে বকলো, এমন করলেন কেন আপনি? লজ্জা নেই? তৃষ্তান কি একটু হাসলো, অটবি দেখতে পেল না। বাহিরে তখন রাত বেশ, ঘড়ির কাঁটা টিকটিক করে 12টার ঘর পেরিয়েছে। চারপাশে সুনসান নীরবতা, জানলা দিয়ে যত দূর দেখা যায় সবটা ঘুটঘুটে অন্ধকার। তৃষ্তান ইচ্ছে করে এই বাড়ির পেছনে কোনো বাতি লাগায়নি, কেন যেন এই অন্ধকারটুকু তার ভালো লাগে। মনে হয় প্রতিনিয়ত এই আধারই তাকে তার অস্তিত্বের সাথে বেঁধে রাখছে, তার জীবনের কালো অধ্যায়গুলোকে মনে করিয়ে দিচ্ছে। বারান্দার একপাশে খাতা কলম নিয়ে হাঁটু গেড়ে বসলো তৃষ্তান। কারেন্ট থাকার সত্ত্বেও দুপাশে দুটো মোম জ্বালানো। আধো আলোয় খাতার মাঝখান থেকে একটা পৃষ্ঠা বের করে ইংরেজি অক্ষরে দাগ কাটতে শুরু করলো। Things are getting more difficult. I messed up everything. I can't let go and I also can't hold on. Why the hell these things are so complicated? My intention was to leave that girl after spending some time with her. But why can't I leave now? Why can't I step back from my unknown feelings? It seems like everything is out of reach. I feel bored. I feel like I am lying in a dark grave, badly waiting for the death. I think it would be better if I died. Otherwise, I will not be able to leave her. I guess I give my everything. Maybe my heart also. বাকিটুকু আর লেখা হলো না। দরজায় খটখট শব্দ হচ্ছে। তৃষ্তান দরজা না খুলেই বুঝে গেল এটা সরোজ, নয়তো এত রাতে কেই বা আসবে এখানে। দরজা খুলে সরোজের দিকে শান্ত চোখে তাকালো তৃষ্তান, জিজ্ঞেস করলো, কি হয়েছে? সরোজ ততক্ষণে অন্ধকার ঘরে উকিঝুঁকি দিচ্ছে, কিন্তু তেমন সুবিধা করতে পারছে না। এত বিশ্রী রকমের কালো ভেতরটা, বারান্দা দিয়ে যদিও হলদেটে আলো আসছে, তবুও মাথায় ভুতুড়ে ঘর ছাড়া কোনো শব্দ এলো না সরোজের। কপাল কুঁচকে বলল, কারেন্ট তো আছেই, তারপর এমন ভূতের মতো কইরা রাখছো কেন ঘরটা? হ্যাঁ। তৃষ্তান অন্যদিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, বলল, মাথা ব্যথা করছিল। কি জন্য এসেছিস সেটা বল। সরোজ কথা বাড়ালো না, হাতের বাটিটা তৃষ্তানের দিকে এগিয়ে দিল চুপচাপ।
নরম গলায় জিজ্ঞেস করলো, ভাত খাইছিলা? পরে খাবো। শরৎ চলে যাওয়ার পূর্বে আবারও একইভাবে বলল, তুমি কিন্তু রাতে ভাত খাইতেছো না ইদানিং। খাওয়ালো ভাই, ভাতটা খালি ফ্রিজে রাখছি, গরম করে লিও। শরৎ চলে গেছে অনেকক্ষণ। তৃষ্টান দরজা আটকে নীরব বসে আছে বারান্দায়। জ্বলন্ত মোম দুটো এখন বন্ধ। বাতাস প্রচণ্ড রকমের আনাগোনা শুরু করেছে, ওতেই বোধহয় বন্ধ হয়ে গেছে। অথচ তৃষ্টানের এসবে খেয়াল নেই। রক্তের বাটিটা ওই যে ডান পাশের খালি জায়গায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে সে। কিচ্ছু ভাল লাগছে না তার। আজকাল পাতাল ঘরেও যেতে ইচ্ছা করে না। ব্যক্তিটির ঘৃণ্য দৃষ্টি এতটা পোড়ায়, এতটা অসহ্য লাগে। অসহ্য দম বন্ধ কর অনুভূতি বারংবার মনে করিয়ে দেয় সে একা, খুব 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 একা। আলতো দীর্ঘশ্বাসগুলো যখন মিলে মিশে ক্লান্ত, ঘুমে যখন চোখ অবাধ্য, তখন পুরো শরীরটা দেয়ালের সঙ্গে ঠেকে একাকার। তখন চোখ বোঝা মাত্রই একটা নাম মস্তিষ্কে হানা দিল তৃষ্টানের। ধিমে যাওয়া কণ্ঠে খুব অস্পষ্টভাবে উচ্চারণ করল, অটবি। শনিবার দুপুর 3-3টে। গরমে ঘেমে একাকার হয়ে বাজার নিয়ে বাসায় ফিরছিল অটবি। পা যেন আর চলছে না তার, কপালের ঘামগুলো গলা ছুটছে। হঠাৎ মনে হলো সে পৃথাকে দেখেছে। প্রথমে মনের ভুল ভাবলেও সন্দেহ মেটাতে একটু আশেপাশে তাকাতেই সন্দেহটা আরও প্রবল হলো তার। একটু এগোতেই বুঝতে পারলো আসলেই ওটা পৃথা। সকালে এভাবেই সাদা ফিতা দিয়ে বেনি করে দিয়েছিল বোনকে। হাতে সেই একই কালো ব্রেসলেট, স্কুল ড্রেস। অটবির বুকটা ধুপধাপ করে কাঁপল। পৃথার সাথে ওই ছেলেটাকে এত ঘনিষ্ঠ হয়ে কি করছে ওরা? একে অপরকে চুমু দিচ্ছে? অটবি দ্রুত পা চালালো। বাজারের ব্যাগটা যে হাত থেকে তার পড়ে গেছে সে খেয়াল আপাতত তার নেই। পৃথার কাছাকাছি এসেই সর্বপ্রথম একটা মারাত্মক চড় লাগালো অটবি। কণ্ঠ চিরে ধমকালো, স্কুল বাদ দিয়ে এখানে কি করছিস পৃথা? এজন্য তোকে স্কুলে ভর্তি করিয়েছি। বলতে বলতে ছেলেটার দিকে তাকালো অটবি। হাহ, যা ভেবেছিল তাই। এলাকার গুণধর কাদিন দাঁড়িয়ে আছে তার সামনে, চোখে মুখে কি ভীষণ বিরক্তি। অটবি রাগে কাঁপতে লাগলো। আমার বোনের সাথে এসব করার সাহস পাও কোথায় তুমি? তোমার মাকে আমি এক্ষুনি গিয়ে বলবো। অনেক বড় হয়ে গেছো তুমি। হ্যাঁ, কাদিন যেন একটুও পাত্তা দিল না অটবিকে। দায়সারা ভাবে বলল, আমার মাকে বলার আগে নিজের বোনকে সামলান। আপনার বোনই আগে এসেছিল আমার কাছে, আমি না। অটবি বড় বড় চোখে পৃথার দিকে তাকালো এবার। পৃথা কাঁদছে কম, রাগে ফুঁসছে বেশি। আশেপাশে এত মানুষ, তার বোনের কি একটু জ্ঞান বুদ্ধি নেই? মানুষ প্রেম করতেই পারে, তাই বলে এত চিল্লাবে? কাদিন কি সত্যি বলছে পৃথা? পৃথা তেলে বেগুনে জ্বলে উঠল যেন। সত্যি বলতে কি মারবা আমাকে? অটবি থমকালো, চমকালো। ভীষণ অবাক হলো পৃথার আচরণে। পৃথার থেকে সে এমন জবাব আশা করেনি। তার চেয়েও বেশি অপমান লাগলো যখন কাদিন তাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যের সঙ্গে হাসলো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।